আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। মার তখন 13 বছর। ক্লাস 7-এ পড়ে। তখন বাবার সাথে বিয়ে হয় মার। কিন্তু বাবার বয়স মার চেয়ে বহু বেশি। তখন ছিল 32 বছর। কিন্তু গ্রাম বলে কথা, এসব স্বাভাবিক। বিয়ের 1 বছর পর আমার জন্ম হয়। আমার মায়ের গায়ের রং রোদে পুড়ে ফর্সা থেকে শ্যামলা হয়ে গেছে। কিন্তু অপরূপা বললেও কম হবে। তার সামান্য মেদটুকুও নেই। ধানের বতর ন্যায় তার মেদ বাসা বাঁধে না। তো কোনো ফাঁকে কি করে যে মার প্রতি আমার ভালোবাসা জন্মে তা বলতে পারি না। এত মেয়ে চোখের সামনে গ্রামে ঘুরে বেড়ায়, কিন্তু কারও ভালোই লাগে না মায়ের তুলনায়। লুকিয়ে মাকে দেখে মন জুড়াই, কিন্তু সম্পর্কের বাধায় কিছু করতে পারি না। প্রতি রাতে মাকে নিয়ে স্বপ্নে দেখি, হঠাৎ মনে আসে নিজেকে যে করেই হোক মার সামনে সমর্থ হিসেবে প্রমাণ করতেই হবে। তাই মার কাছাকাছি থাকার চেষ্টা করি সবসময়। একমাত্র সন্তান বলে কখনো কোল ছাড়া করেনি বাবা মা। এখনো বাড়ি আর ক্ষেত ছাড়া আমার কোনো গন্তব্য নেই। মায়ের নেওটা, সারাক্ষণ মায়ের সাথে থাকা। মা আর সন্তানের এত মধুর বন্ধুত্ব সচরাচর গ্রামে হয় না। গ্রামের পোশাক যেমন হয়, মাও তেমনি। তবে অপরূপ সৌন্দর্যরূপী মার মাঝারি গঠন তার পোশাকের সকল বাধা ছাড়িয়ে যায়। মা শুধু শাড়ি পরে, কখনো শাড়ি ছাড়া আর কিছু পরতে দেখিনি। আর নিচের পরা গ্রামের মানুষের জন্য অকল্পনীয়। মার প্রতি দিনকে দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছি। প্রতি রাতে মাকে ভেবে ভেবে হয়। মাও নিশ্চয় ধোয়ার সময় দেখে ভাবে ছেলের বিয়ের বয়স হয়েছে, এজন্য দাদিকে দিয়ে বলিয়েছেও। তো একদিন কাজ সেরে দুপুরে বাড়ি ফিরলে ঘেমে ভিজে থাকা গেঞ্জিটা খুলে রাখি ও কাছার দেওয়া পেশি ভুল প্রদর্শন করি। তখন দাদি বলে, ভাই, এইবার তাইলে একখান মাইয়ারে আমার সতীনকরণ লাগে দেখতাছি। তা কাউরে কি মনে ধরছে নাকি? আমি বললাম, বুড়ি চুপ করো তো, তুমি ওনা যাতা কও। কেউ নাই। আমার লজ্জায় মা মুচকি হাসছে। দাদি বলল, কও কি কেউ নাই? গেরামে কইলে সখানা মাইয়া পাগল হইয়া যাইব তোমারে স্বামী করতে। আমি বললাম, ধুর বুড়ি, বলে লজ্জায় উঠে আসি। মা ও দাদি হেসে পাগল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াই। নিজেই নিজের দেখে বলি, কবে যে এই ঝড় তুলব তোমার উপর মা। বলে ড্রয়ার থেকে মার একটা ছবি বের করে হাতে নিলাম। ছোটবেলায় অনেকে বলতো মায়ের নেওটা বলে মায়ের মতোই হয়েছে। দাদি এখনো বলে। আমি আমার ওই কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎই খেয়াল হলো জানালার পাশ দিয়ে কিছু একটা ছায়া সরে গেল। চমকে গিয়ে জানালায় উকি দিলাম। যা ছিল তা আমার জন্য অকল্পনীয়। কাউকে দেখতে পেলাম না, কিন্তু যে ছিল সেখানে, সে তখনও সেখানেই দেয়ালে ঠেকে দাঁড়িয়ে আছে। আমার এক বিন্দু সময় লাগলো না চিনতে এটা আমার মা। কারণ ছোটবেলা থেকেই যে ঘ্রাণ মার পেয়েছি তা ছলকে নাকে এলো। আর শব্দহীন পরিবেশে মন ঠান্ডা করে কান পাতলে খেয়াল করলাম একটা ঘন নিঃশ্বাসের শব্দ। তার মানে এখনো সেখানে দাঁড়ানো। মনে মনে এত ভালো লাগলে এটা ভেবে যে মা দেখে নিয়েছি। কারণ লুকিয়ে দেখেছে এবং কিছুই বলেনি দেখে। এর মানে মা বিষয়টা সাধারণভাবে নিয়েছে। মন খুশিতে নেচে উঠল। আমি লুঙ্গি পরে ছবিটা মুছে আবার বিছানায় বালিশের নিচে রেখে দিই। শরীর আবার ঘেমে গেছে নিজের কাজ করার জন্য। বাহিরে বের হলে দাদি বলে, কিরে ভাই, ঘরে বৈশা কি কুস্তি করলা যে আবার ঘাইমা গেছ? আমিও মজা করে বললাম, হো বুড়ি, তুমি তো আইলা না কুস্তি দেখতে। দাদি বলল, বুড়ি দিয়া কি করবা? বুঝছি এইবার দেখুন লাগবই কুস্তির মানুষ। আমার মা বলল, আম্মা, আপনিও না খালি মস্কারা করেন। গরম কত, আমার পোলাটা ঘাইমা গেছে। যা বাবা গতর ধুইয়া গোসল কইরা আয়। আমি পুকুরে নেমে গোসল করে গামছা পরে উঠি। এসে মার সামনে কাপড় নাড়ছি, তখন খেয়াল করলাম মা আমায় চুপি চুপি আর চোখে দেখছে। আমি তাকাতেই এমন ভাব করে অন্য দিক তাকাল যেন কিছুই জানে না। আমার কেমন অজানা তৃপ্তি কাহ করল মনে। মা কি তাহলে তখন ওভাবে দেখেই এমন করে নজর রাখছে নাকি? হঠাৎ মা বলল, আয় বাবা, গায়ে তেল মাইখা দেই। শেষ কবে মা তেল মেখে দিয়েছিল তা মনেও নেই আমার। তাই অবাক হলাম। ততক্ষণাৎ গিয়ে মার কাছে দাঁড়ালাম।
মা আমার চেয়ে একটু লম্বা। হাতে তেল নিয়ে পিঠে মাখতেই শরীরে অসাধারণ পুলক বয়ে গেল। দাদি সামনে বলে উঠে চলে এলাম কোনো এক ছুতোয়। বাড়িতে থাকলে মাকে দেখার জন্য পিছন পিছন ঘুরঘুর করি। তরকারি কাটাকুটির সময় সামনে তুলে বসে তাকিয়ে থাকি। এভাবে দেখতে দেখতে মায়ের মোহজালে আটকা পড়ে গেছি। মায়ের ঘর্মাক্ত করা গন্ধ আমাকে খুব আকৃষ্ট করে। নাক ঠেকিয়ে ঘ্রাণ নেয়ার জন্য মাকে শক্ত করে ধরে আদর করতে ইচ্ছা করে। এসব করার জন্য মাকে প্রলুব্ধ করতেও ইচ্ছা করে। জানালা খুলে দিলে আমার দক্ষিণ ঘরে সুন্দর হাওয়া বয়। তাই কারেন্ট না থাকলে আমার অনুরোধে মা এ ঘরের মেঝে বিছানা পেতে, কখনো বা আমার বিছানায় ঘুমায়। মাকে নিজের ঘরে শুতে বলার বিশেষ কারণও আছে। ঘুমিয়ে গেলে প্রায় সামনের দিকে ঠিক থাকে না, ফলে কখনো কখনো বিশাল আড়াল ছেড়ে বেরিয়ে আসে। মায়ের দেখতে দেখতে ভিতর থেকে বাবাজি বাহির হয় অজান্তে। প্রচণ্ড গরম পড়ায় মা আজকেও আমার ঘরে মেঝেতে বিছানা পেতে ঘুমাচ্ছে। মাকে ভেবে কল্পনায় অনেক কিছুই করলাম। আমার এক বিঘত পরিমাণ বাহির হয়ে আছে দেখে অবাক হলো। তার কাছে হয়তো মনে হবে ছেলের জিনিসটা গোয়াল ঘরে বেঁধে রাখা সার কালাপাহাড়ের চাইতেও বড়। আমি ঘুমের ভান করে শুয়েই আছি। মা কয়েক মুহূর্ত তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম মার হাত ভিতরে চলে গেছে। আমার আর বুঝতে বাকি নেই মা আমায় দেখে পাগল হয়ে গেছে। প্রচণ্ড গরমে তার ভেতর ঝড় উঠে গেছে। আমার মন প্রাণ নেচে উঠল মার আমার প্রতি আকর্ষণ দেখে। আমি নিশ্চিন্ত হলাম মাকে হাত করা যাবে ভেবে। নইলে মা এমন করত না, উল্টো খারাপ কিছু করত। কিন্তু এক প্রকার সবুজ সংকেত পেয়ে গেছি আমি। হঠাৎই দাদি ডেকে উঠলে মা কেঁপে উঠল ও মুখে প্রচণ্ড অস্থিরতা নিয়ে দৌড়ে চলে গেল। বুঝতে পারলাম বহুদিন ছোঁয়া পাইনি বলে মা আগুনে জ্বলছে। মা চলে গেলে একটু পরেই আমি উঠে বাহিরে গেলাম। মা দাদিকে চুল বিলি করে দিচ্ছে। আমায় দেখে মার নজর প্রথমেই আমার নিচের দিকে গেল। মাত্র কাজ সেরে এখন ঘুমিয়ে আছে বলে নিচে শান্ত। আমার গায়ে গেঞ্জি দেখে মা বলল, এই গরমে গেঞ্জি পয়রা কেন? হুইলা বস বাতাসে। আমিও খুলে বসলাম। আজ মার চোখ বারবার আমার ওই দিকে পড়ছে। আমিও মায়ের দিকে উকি দিয়ে সামনে দেখছি। মা তার উকি দেয়া ঢাকার সামান্য চেষ্টাও করল না। অন্য সময় হলে এমনটা করে না। এর মানে কি মা আমার প্রতি দুর্বল? দেখা দেখিতে হঠাৎ দুজনের চোকাচোকি হয়ে গেল। ধরা খেয়ে দুজনই অন্যমনস্ক হয়ে গেলাম। এক প্রকার খোলা গোপনীয়তা আমাদের মাঝে। দুজনই দুজনকে মন প্রাণে চাইছি তা দুজনই জানি, কিন্তু লাজে কেউ কাউকে বলতে পারছি না। কিন্তু আমার মনে এই ভেবে এত খুশি লাগছিল যে মা আমার প্রতি দুর্বল যে দেখাতে ও দেখতেও পিছপা হয়নি। তো পরের দিন খেতে কাজ করতে করতে দুপুরে বাড়ি যায়নি। কামলারা সবাই খেতে বাড়ি গেছে, আসবে 2 ঘন্টা পর। আমি জমির আগাছা সাফ করে যাচ্ছি কড়া রোদে। হঠাৎ পিছন থেকে ডাক পড়ল, বাজান, একা একা রইদে কাম করস কেন? আয় জিরাইলো, খাওন আনছি, খাইয়ালো। আমি পিছন তাকিয়ে অবাক হয়ে যাই। মা আজ যেন খুব সুন্দর লাগছে। মার পরনের শাড়িই ছিল, কিন্তু আজ পরার ধরন ভিন্ন। আবার অবাক হলাম। ভাজেই বোঝা যাচ্ছে নতুন। এমন করে সামনাসামনি আগে কখনোই মাকে দেখিনি। মা বলল, তোর জন্য না খাইয়া বইসা আছিলাম, তুই তো আইলি না, তাই আমিই চইলা আইলাম। আমি বললাম, তুমি এই রোদে আইতে গেছো কেন? খাইয়া নিতা, আমি কাজ শেষ কইরা আইসা খাইতাম। মা বলল, তোরে থুইয়া খাই কেমনে? আয় বয়। আমরা গিয়ে গাছের নিচে বসলাম। মা বসে খাবার বাড়ার সময় হাতের নড়ার চাপের আষ্টে পিষ্টে যাচ্ছে। ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখে বেশ ভালো লাগছে। মনে পুলক সঞ্চার হলো। আমার অবস্থাও খারাপ। মুহূর্তে আমার ফুলে গেল। মার নজরও এড়ালো না সেই বিষয়টা, তা খেয়াল করলাম। মার চোখে এক প্রকার লোভ স্পষ্ট দেখাচ্ছে। আমরা খাওয়ার সময় বিভিন্ন কথা বলছিলাম। এমন সময় এক ফাঁকে বললাম, বাহ, তোমার শাড়িটা সুন্দর তো মা, নতুন নাকি? মা বলল, কই, কি কসে এইসব? পুরান শাড়ি, জোড়া কাপড় একটু আগেই বানাইলাম, কিন্তু মোটা কাপড়, গরম লাগে। আমি ভাবলাম মাকে ঘায়েল করে কাছে আনার আরও একটা পথ আছে। মা খাইয়ে চলে গেল। বিকালে কাজ শেষ করে আগে বাজারে গেলাম। গিয়ে একটা শাড়ি কিনলাম ও একটা পাতলা কাপড়ের বড় গলাওয়ালা জোড়া কিনে বাড়ি এলাম। এসে মাকে প্যাকেট দিলাম। আমি প্রায়ই মাকে বিভিন্ন জিনিস কিনে দিই, কিন্তু আজ মা অবাক হলো তার না বলাতেই কিনে দিলাম বলে।
মা বলল, এইটা কি? আমি বললাম, দেখো ঘরে গিয়া পয়রা দেখো। মা নিয়ে গেল ও পরে এলো আমার ঘরে। লাল শাড়ি পরে সাথে হলুদ জোড়া, চমৎকার লাগছে। মা লজ্জাহীনভাবে এসে দেখিয়ে বলল, কি আনছোস এইসব? আমার কি এইসব পরার বয়স আছে? আমি বললাম, আছে। মাত্র ৩১ বছর। মাত্র সবকিছু শুরু। কথাটা বলা আগে আমার জন্য অসম্ভব হলেও এখন নয়। কারণ মা এসব শুনলে খুশিই হবে। মা বললা, বুঝছি, তোরে বিয়া দিতেই হইব। আমি বললাম, আমি বিয়াই করুম না। মার মুখে চিন্তার ভাঁজ নিয়ে আমার পাশে গা ঘেঁষে বসল। মা বলল, কেন রে বাজান, বিয়া করবি না কে? আমি বললাম, আমি সারা জীবন তোমার লগে থাকবো। মা বলল, ধুর পাগল, বউ থাকলে আদর সোহাগ করব, ভালোবাসবো, খেয়াল রাখবো। আমি বললাম, তা তো তুমিই রাখো। আমার আর কিছু লাগবো না তোমারে ছাড়া। মা বলল, আরে বাজান, বউ যেই আদর সোহাগ দেয় তা মা দিতে পারে না। আমি বললাম, আমি মার ভালোবাসা দিয়াই বাঁচতে চাই। তুমি ছাড়া আর কাউরে চাই না আমি। আচ্ছা আগে কও, আমার আনা কাপড় তোমার পছন্দ হয় নাই? মা বলল, পছন্দ হইব না কে? তোর বাপে তো কখনো এমন কাপড় কিনা দেয় নাই। আরও কিছু কথা বলে মা চলে গেল। আমি পিছন থেকে খানদানি চক্ষু শুলে গিলছিলাম। ভাবলাম আমিও মার সাথে বাহিরে যাই। পিছনে গেলাম। বারান্দা থেকে শব্দ পেলাম দাদির। দাদি বলল, বউ, এইটা কি পিনছো বাড়ির ভিতর? ঘরে জোয়ান পোলার সামনে এমন কাপড় পরছো কে? মা বলল, আম্মা, পোলাটা আমারই তো, বাইরের কেউ না তো। আর পোলার সামনে মার কি সমস্যা? পোলা কি কখনো মায়েরে অন্য নজরে দেহে? দাদি বলল, বেড়া মাইন্সের জাত হইল কুত্তা জাত। মাংস পাইলে মুখ দিবই। সাবধান থাইকো। এমন সময় আমি বের হলাম। এমন ভাব করলাম যে কিছুই জানি না। কাজে চলে গেলাম। আজও দুপুরে ফিরলাম না বলে মা খাবার নিয়ে এলো। খেয়াল করলাম শাড়ি একটু নিচেই পড়েছে। আগেও দেখেছে, কিন্তু কখনো এমন করে বেঁধে পড়েনি। মা এসে বসে খাবার বাড়ছে। মা বলল, ইস, গরমে ঘাইমা গেছোস বাজান, আয় মুইছা দেই। বলে মা তার শাড়ির আঁচল দিয়ে আমার গা মুছে দিল। আমার সামনেই দাঁড়িয়ে ঝুঁকে আমার পিঠ মুছতে লাগলো। যাই হোক, মুছে আবার সামনে বসল। কিন্তু সামনে আর কিছু নিল না। পাশেই মাটিতে ফেলে বসল। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে মা বলল, কিরে, কি দেহস এমন কইরা? লজ্জা ও হাসি মাখা কণ্ঠে মধুর সুরে বলল। আমি বললাম, মা, একটা কথা কই মনে না নিলে? মা বলল, তুই কিছু কইলে আমি কখনো তোরে কিছু কইছি বাজান? কি কবি? আমি বললাম, তোমারে না মেলা সুন্দর লাগে। নায়িকা গোলাহান। তোমার তো বয়সও কম। তুমি আরেকটা বিয়া কইরা লও মা। মা বলল, কি কস এইসব? আমি এই সংসার ছাইরা, তোরে ছাইরা কই জামু? কেডা আমারে বিয়া করব? আমি বললাম, এহনে লাখো বেড়া তোমারে দেখলে পাগল। তোমার তো মনে ইচ্ছা আছে। মা বলল, চুপ কর বাজান, চুপ কর। কসম লাগে আর কখনো কবি না এইসব কথা। তুই করতি এইরকম বিধবা মায়ারে বিয়া? কে চায় নিজের জীবন বিধবা মায়ার লগে কাটাইতে? আমি বললাম, হ, আমি করতাম। তোমার মতো মাইয়া পাইলে আমি জীবন উজাড় কইরা ভালোবাসতাম। মার মুখে অবাক করা মুচকি হাসি। এতক্ষণ ঠান্ডা যুদ্ধে নিজেই যেন পরাজিত হয়েও জয়ী মা। বলল, হইছে হইছে, চুপ কর বাজান। খাবার খাইয়াল। আমাকে খাইয়ে দিল মা। আমি বললাম, তোমার তাইলে এই শাড়ি ভাল লাগছে মা? মা বলল, ভাল লাগছে মানে? খুব সুন্দর, কিন্তু একটু ঢিলা হইছে। এরপরে কিনলে একটু টাইট দেখা কিনবি। আমি বললাম, তার মানে আমি কিনা দিলে তুমি পরবা? মা বলল, নইলে এখন কি তোর সামনে সম্পূর্ণ হয়ে থাকবো আমি? তোর বাপের মরার পর তুই তো আমার সব খেলা রাখোস। তুই কিনা দিলেই তো পড়ুম। আমি বললাম, কিন্তু দাদি যে মান করে। মা বলল, তুই শুনছস কি কইছে দাদি? আমি বললাম, হ মা, রাগ করে। মা মুচকি হেসে বলল, বুড়ি হইলে মনে রস কম থাকে। ওইসব তুই ভাবিস না। তুই তোর মারে যা খুশি দিবি। আমি বললাম, যা খুশি? মা বলল, কইলাম তো যা খুশি। আমি বললাম, আইজি আরেকখানা শাড়ি কিনা আন। মা বলল, আনবি, কিন্তু কিনলে মাপ লইয়া কিনতে হয়। আমি এবার বুঝতে পারলাম মা আমায় তার মাপ বলতে চাইছে কৌশলে। আমিও কম না। বললাম, কিন্তু আমি তো তোমার মাপ জানি না মা। মা বলল, 34 সাইজের আনবি, তাইলেই হইব।
বলেই মুচকি হেসে দিল। আমি বললাম, আচ্ছা মা, তাই আনমু। মা চলে গেল। বিকালে আবার বাজারে গিয়ে শাড়ি কিনে আনি। কিন্তু আজ বুড়ির জন্য কিছু সদাই করি। দাদি মশলা মিষ্টি পান পাইলে সবচেয়ে খুশি হয়, তাই নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে আগে দাদিকে দিলাম তার জন্য আনা অনেক কিছু। সামনেই মা বসে আছে, মাকে প্যাকেটটা দিলাম। দাদিকে বললাম, আচ্ছা বউ, আমার মা সুন্দর কাপড় পরলে ভালো লাগবো না? দাদি বলল, লাগবো না কেন? কিন্তু স্বামী মরলে সাজন লাগে না, মুরব্বিরা কইতো। আমি বললাম, আর তার লাইগা জীবন নষ্ট করা লাগবো? স্বামী নাই তো কি হয়েছে, সন্তানের লাইগা সাজন যায় না? দাদি বলল, সন্তানের লাইগা মার সব করা যায় ভাই। আমি বললাম, তাইলে আমিও চাই আমার মা সাইজা গুইজা হাসি খুশি থাকুক। তুমি কি তাতে মান করবা? দাদি আমার গালে হাত বুলিয়ে বলল, তুই চাইলে সব হইব ভাই। বউ, যাও পয়রা আসো, আমার ভাই যা দিছে। মার মুখে অসাধারণ হাসি। মা ভিতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এলো। আমি এতটাও ভেবে জিনিসটা কিনিনি। একদম খাপে খাপে লেগেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, কপালে ছোট টিপ। আমি ও দাদি একে অপরের মুখ চাইছি। দাদি বলল, ভাইরে ভাই, তোর তো দেহি মায়ের সাজানোর দারুণ পছন্দ। আমি বললাম, সুন্দর লাগতাছে না বউ? দাদি বলল, মেলা সুন্দর লাগতাছে। তোর বউ আইলেও এমনি সাজাবি। আমি মনে মনে বলি, বুকেই তো সাজালাম। মা ঘরের কাজ করতে লাগলো। ইচ্ছা করে ঝুঁকে আমায় দেখাচ্ছে দাদিকে ফাঁকি দিয়ে। এক গোপনীয় ভালোবাসার আবেশে আমরা একে অপরের গ্রাস করছি। বিকালে বউ বলল, ভাইরে, আমারে একটা ডাব পায়রা খাওয়াবি? আমি সোজা গাছে উঠে গেলাম, গেঞ্জি খুলে লুঙ্গি কাছাড় দিয়ে। আবারও মার সামনে নিজেকে প্রকাশ করলাম। মার চোখে লোভ উতলে পড়ছে। ঘেমে গেছি গাছ থেকে নেমে। মা এগিয়ে এসে বলল, আমার বাজান ঘাইমা গেছে, আয় মুইছা দেই। মা কৌশলে আবার দেখালো আমায়। মা বলল, যা বাজান, গোসল কইরা আয়। আমি বললাম, দুপুরে গোসল করছি তো। মা বলল, আরেকবার কর বাজান, আমি তেল মালিশ কইরা দিমুনে। আমি বুঝলাম মা আমার ছুঁইতে এত পরিকল্পনা করছে। আমিও গোসল করে এলাম গামছা পরে। দাদি তখন ঘুমাচ্ছে উঠানে পাতা ঘাটে। মার সামনে বসলাম। মা তেল নিয়ে পিঠে মালিশ করল। এরপর তেল মাখতে আমি তার দিকে মুখ করে বসতেই আমার সামনে হাজির। এতটা সামনে বসেছি যে আমার নিঃশ্বাস মার ঘন নিঃশ্বাসে উঠানামা করা সামনে পড়ছে। মা সামনে ফেলে রেখে দিয়েছে দাদি ঘুমাচ্ছে বলে। আমি অনেকটা ফিসফিস করে বললাম, মা, তোমার পছন্দ হয়েছে শাড়িটা? মাও ফিসফিস করে ঝুঁকে এসে কানে বলল, আমার পরাণ কিনা দিছে এত শখ কইরা, পছন্দ না হইয়া পারে? একদম খাপে খাপে মিলা গেছে। আমি বললাম, তোমারে অনেক সুন্দর লাগতাছে মা, পরীর মত। মা বলল, ধুর পাগলা, এখন খাড়া, পায়ে লাগাই দেই। আমি উঠে দাঁড়াতেই তাবু করে গেল গামছায়। মা হা করে তাকিয়ে রইল, কিন্তু আমার চোখে তাকাল না। একদম স্বাভাবিকভাবে যেন কিছুই হয়নি এমন করে তেল নিয়ে পা থেকে উপর দিকে তেল মাখাতে লাগল। হাঁটুর ওপর আসতেই ভাবলাম আর বোধহয় হবে না। আমি এবার দাদিকে দেখিয়ে বললাম, দেখা ফালাইলে? মা তখন হঠাৎ দাঁড়িয়ে গেল, একবার দাদির দিকে তাকালো। এরপর কোনো কথা না বলে আগে দাদিকে কোলে তুলে নিল। দাদির বয়স হয়েছে, হাঁটতে পারে না। মা বা আমি সকাল বিকাল তুলে উঠানে ও ঘরে নিই। এমনিতেই এখন রাত হয়ে গেছে। মা ঘুমন্ত দাদিকে নিয়ে ঘরে রেখে এলো। এরপর এসে কিছু বলে বা বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে চলতে লাগলো ঘরের দিকে। আমি বুঝতে পারছি না কি করছে। মা সোজা তার ঘরে নিয়ে ঢুকল। ঢুকেই আবার আমায় সামনে দাঁড় করিয়ে বলল, এখন তোর বুনাই, এখন তো তুলতে পারোস। আমি চোখ কপালে তুলে বললাম, কি কও? আমি এত বড় পোলা হইয়া মার সামনে সম্পূর্ণ হমু? মা এবার দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারছি আমাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মা বলল, লুকায় লুকায় আমারে দেহস, স্বপ্ন দেহস, আর সম্পূর্ণ হইতে শরম করে? আমি চুপ করে গেলাম, মাথা নিচু করে গেলাম। আমি কি করব বা বলবো বুঝতে পারছি না, কিন্তু মার কথাই শুনলাম। এ যেন ঝড়ের পূর্ব মুহূর্তের নিস্তব্ধতা। দেখতে দেখতে দুজনের চোখাচোখি হয়ে গেল। আজ আর কেউ চোখ সরালাম না। পৃথিবীতে এমন সুখ আর কার কপালও জোটে। মা বলল, তোরে আমি খুব ভালোবাসি বাবা, যেদিন তোর দেখছি সেদিন থেইকা কয়বার যে নিজেকে শান্ত করেছি গুইনা শেষ করা যাইব না। আইজ আর পারলাম না।
আমারে তুই না করিস না বাপ। আমি জানি তুইও আমারে ভালোবাসস। একটাবার আমার কষ্ট বুঝ বাবা। সারা জীবন তোর লইয়া থাকমু। আমি মার মুখে আঙুল চেপে বললাম, চুপ করো মা। এইসব কি কও? তুমি আমার মা। আমার মা সারা জীবন আমার মা হইয়াই থাকবা। তোমারে ভালোবাসছি আমি। তোমার দেখলে রাতে ঘুমাইতে পারি না। গেরামে এত মাইয়া কিন্তু কাউরে ভাল লাগে না। তোমার মতো একটাও নাই। মা বলল, বাপরে বাপ। যেদিন তোর দেখছি সেদিন থেইকা আমি পাগলের মতো ঘুরতাম তোর পিছনে। কিন্তু তুই কখনো খেয়াল দিতিনি। আমি বললাম, দিতাম মা। তোমারে দেখা মন জুড়ায় যাইত। কাজ শেষ করে মা আমাকে বলল, আমার থেকে 1 মণ ওজন কমে গেল। এখন খুব ভালো লাগছে। তারপর কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম। ঘুম ভাঙলে দেখি মা বিছানায় নেই। উঠে বাহিরে গিয়ে দেখি মা উঠানো বসে আছে দাদির সাথে। আমার দেয়া কালকের শাড়ি পরা। আমি গিয়ে মার সামনে দাদির চকিতে বসলাম। দাদি বলল, কিরে নবাব, এতক্ষণে ঘুম ভাঙল? এত বেলা কইরা উঠলি যে? মা বলল, সারাদিন আমার পোলাটা কষ্ট করে, কত পরিশ্রম করে, তাই ঘুমাইছিল বাবা আমার। তোর ঘুম হইছে বাজান? মার মুখে মুচকি হাসি। আমি বললাম, জীবনের সেরা ঘুম হইছে আইজ রাইতে মা। মা বলল, হাত মুখ ধুইয়া আয় বাজান, খাইতে দেই। বলে মা উঠে চলে গেল রান্নাঘরে। দাদি তখন বলল, তোর মার যেন কি হইছে রে ভাই? আমি বললাম, কি হইছে? দাদি বলল, জানি না রে। আইজ সকাল বেলা উইঠা গোসল করল। কি জানি হইছে, খালি একা একা হাসে। জিনে ভর করছিল নাকি ক্যাডা জানে। আমি বললাম, ও কিছু না। মনে হয় গরমে গোসল করছে সকাল বেলা। তুমি ভাইবো না বুড়ি। আমি খাইতে গেলাম। আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা ভাত বাড়ছে। আমি পিছন থেকে গিয়ে বললাম, মা, তোমার উপর নাকি জিন ভর করছে? মা বলল, তা তো করছেই। ব্যথা বানায় দিছে জিনডা। মা উঠে যাওয়ার সময় বললাম, আইজ রাইতে খেতে দিবা তো মা? মা মুচকি হেসে বলল, তুই চাইলে 24 ঘন্টা তোরে খাইতে দিম। আমি বললাম, আমার একখান কথা রাখবা মা? মা বলল, কি কথা বাবা? আমি বললাম, আজ থেকে তুমি দাদির মতো খালি থাকবা। মা বলল, আচ্ছা পরান, আমি তোর লাইগা সব করতে রাজি। আমি বললাম, কিন্তু দাদি কিছু কইলে? মা বলল, চিন্তা করিস না, তোর দাদি তো খালি থাহে। কমু আমরা দুজনই বিধবা, তাই আমিও খালি থাকমু। তোর লাইগা জীবন দিতেও পারমু। আমি বললাম, আমার লক্ষ্মী মা। বিকালে বাড়ি গিয়ে উঠানে দাদির পাশে বসলাম। গা ঘেমে গেছে। দাদি বলল, ভাই, গেঞ্জি খুইলা বস, বাতাস লাগবো গতরে। আমি গেঞ্জি খুলে বসলাম। মাকে কোথাও দেখলাম না। আমি বললাম, দাদি, মা কই গেছে? দাদি বলল, পুকুর পাড়ে আছে, থালা বাসন ধোয়ে। একটু পর মা চলে এলো। আমায় দেখে মুচকি হাসল। আমার কথামত ছাড়া শাড়ি পরেছে মা। মাকে দেখে দাদির চোখ ফাঁকি দিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, দাদি কিছু বলেছে কিনা? মা বলল, সব ঠিক আছে। মা ঘরে গেল রান্নার জন্য। যাওয়ার সময় বলল, আমি রান্না করতে যাচ্ছি। আমি কিছুক্ষণ দাদির সাথে গল্প করে চললাম রান্নাঘরের দিক। গিয়ে দেখি মা দাঁড়িয়ে চুলায় খুন্তি নাড়ছে। আমাদের গ্যাস চুলা। দাঁড়িয়ে রান্না করার জন্য উঁচু টেবিলে রাখা। মা রাঁধছে। মা অপেক্ষাই করছিল আমার জন্য। কিছুক্ষণ পর বের হলাম রান্নাঘর থেকে একসাথে। দাদি বলল, এতক্ষণ কি করতাছিলি বউ? কেমন চিৎকার শব্দ পাইতাছিলাম। মা বলল, না আম্মা, কই, কাজ করতাছিলাম, আর কথা কইতাছিলাম আপনার নাতির লগে। মা আমার দিকে চেয়ে মুচকি হাসল। বেশ ভালো লাগছে মার সাথে এমন দুষ্টুমি। তো আমরা রাতের খাবার খেয়ে দাদির ঘরে দাদিকে রাখতে গেলাম। দাদি হঠাৎ বলে উঠল, বউ, আমার মাথারা ধুইয়া তেল দিয়া দে। দাদির কথা শুনে কপট রাগ হলো। আমি মন খারাপ করে চলে আসছিলাম। এমন সময় মা ডেকে বলল, বাবা, তুই আমার সাথে বস। একা একা ঘরে থাইকা কি করবি? পরে যাইয়া ঘুমাইস। আমি মন ভারী করেই এসে মার পাশে বসলাম। আমরা দাদির মাথা দিকে বসা, যার কারণে দাদি আমাদের দেখতে পাচ্ছে না। মা আমার দিকে চেয়ে মুচকি হাসল। কিন্তু আমার বিরক্ত লাগল। চোখ রাঙানো অভিমান দেখালাম আমি। ঠিক তখনই অসাধারণ মাতৃত্ব দেখালো মা। সন্তানের ক্ষুধা মা কখনোই সহ্য করতে পারে না, তা মা আবারও প্রমাণ করল।
আজকের গল্পটি এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।